হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স বিদ্যা। দেখো আমাদের এবিটি সিরিজের কন্টিনিউশন চলছিল। আমরা সেট 1 2 3 4 5 এর ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট করেছি এবং এরপরে আমরা কি করব না কারেন্ট ইলেকট্রিসিটির আমরা অলরেডি সেট 1 সেট 2 সেট 3 টা আপলোড করে দিয়েছি। তো আজকে আমরা আলোচনা করব সেট 4 টা নিয়ে। কেমন? যারা যারা এখনো পর্যন্ত ইলেকট্রোস্ট্যাটিক্স কমপ্লিট করোনি, ইলেকট্রোস্ট্যাটিক্সটা কমপ্লিট করো। কারেন্ট ইলেকট্রিসিটির 3টা সেট যে আপলোড করে দিয়েছি তোমরা অতি অবশ্যই কমপ্লিট করো। দেখো বুঝতেই পারছো এবিটিএটা খুবই ভাইটাল তোমাদের জন্য। তো এবিটিএ সিরিজ এখনো যদি কেউ না করে থাকো তাহলে কিন্তু মানে সত্যি কথা বলতে বিপদে তোমরা পড়বেই। ওই জন্য দেখো থিওরি পড়ছো যাই মানে করবে করো, কোনো অসুবিধা নেই। তোমরা ওয়ান শট ভিডিও দেখো, থিওরি পড়ো বা বইয়ের কিছু তোমাদের এমসিকিউজ রয়েছে, এমনি প্রবলেম সেট 1 সেট 2 রয়েছে, যা পারবে করো। কিন্তু সঙ্গে সঙ্গে এবিটি সিরিজটা যদি না করো তাহলে কিন্তু সত্যি কথা বলতে তোমাদের বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। কিসের জন্য দেখো আমি কেন বললাম কথাটা। দেখো আমরা তো টিচার, আমরা মোটামুটি তোমাদেরকে কয়েক বছর গাইড করে আসছি। আমরা দেখতে পাচ্ছি দেখো এবিটি কিছু কিছু তোমাদের সেটে কোশ্চেন এত সুন্দর সুন্দর কোশ্চেন দিচ্ছে যে এটা তোমাদের বইতে হয়তো খুব একটা তোমরা বেশি পাবে না। অনেক নতুন নতুন কোশ্চেন আসছে, অনেক নতুন বা তোমরা যেটা এক্সপেক্ট করতেও না ওই কোশ্চেনগুলো আসে। তো এখানে দিচ্ছে সেই কোশ্চেনগুলো। তো আমি চাইবো ওই কোশ্চেনের সঙ্গে অ্যাটলিস্ট তুমি অন্তত ফেস করো, ওই কোশ্চেনটা তুমি দেখো, কোশ্চেনটা অ্যাটলিস্ট একবার না একবার হলেও তুমি ফেস করো। নাহলে কিন্তু দেখো ওই কোশ্চেন যখন তুমি এক্সামে পেয়ে যাবে না, তুমি একদম নামাতে পারবে না, ডেফিনেটলি নামাতে পারবে না। তো ওই জন্য বলছি তোমরা এবিটি সিরিজটা গুরুত্ব সহকারে করো, ঠিক আছে? আর যারা যারা তোমরা অনেকে কমেন্ট করেছো যে ওয়ান শট চাই কিছু জনের এবিটি সিরিজ কন্টিনিউশন হোক, দেখো আমি সবটাই চেষ্টা করছি। তো ওয়ান শট তো থাকবে, পরে পরে ওয়ান শট আমি আনছি, অসুবিধা নেই। দেখো আমাদের ফার্স্ট মোটোটা কি না এবিটি সিরিজটাকে খুব ভালো করে রিভাইজ মারা, যত রকম কোশ্চেন রয়েছে কোশ্চেনের সঙ্গে ফেস হওয়া, তারপরে আমরা টপিকগুলোকে আবার করে রিভাইজ করব, আবার ইলেকট্রোস্ট্যাটিক্স করব, আবার কারেন্ট ইলেকট্রিসিটি করব, আবার টপিকগুলোকে রিভাইজ মারব। কেমন? তো দেখো আমার বর্তমান দেখো পরীক্ষা খুব কাছাকাছি চলে গিয়েছে, তোমরা বুঝতে পেরে গেছো যে তোমাদের হাতে আর একদম টাইম নেই। তো তোমরা বর্তমান আপাতত তোমরা যত বেশি কোশ্চেনের সঙ্গে পরিচিতি হবে তত তোমরা বেশি পরীক্ষায় কোশ্চেন সলভ করতে পারবে, ঠিক আছে? আর এখন যদি তোমাদের কোনো ডাউটস থাকে অতি অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? যে কোনো একটা ভিডিওতে তোমরা কমেন্ট করে দাও ডাউটস, আমি একটু সময় করে দেখবো, ঠিক আছে? হয়তো কিছু জনের ডাউট মানে তোমার কিছু জনের কমেন্ট হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারি না, তো টাইম হয়ে ওঠে না। তো আমি চেষ্টা করব ম্যাক্সিমাম কমেন্টে রিপ্লাই দেওয়া, ঠিক আছে? আর আমি চেষ্টা তো করছি ওয়ান শট আনার। তো দেখো এবিটি সিরিজের কন্টিনিউশন চলবে, মাঝে মাঝে আমি ওয়ান শট দেবো। আরো বলছি দেখো আমাদের অলরেডি 7টা পুরোনো ভিডিও তো আছেই ওয়ান শটের, আর একটা এই তো কিছুদিন আগে আমি আপলোড করলাম ওয়ান শটটা, তো ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে। তো তোমরা আপাতত এইগুলো দেখো ভালো করে, তারপরে পরে পরে আসবে, অস্থির হওয়ার দরকার নেই। দেখো আমাদের বারে বারে বলছি আমাদের এত অফলাইন টিউশন থাকে, তো সেগুলোকে ওভারকাম করে তারপরে তোমাদের জন্য টাইম বের করে ভিডিও রেডি করা, ঠিক আছে? দেখো এখন বাজে দেখো রাত্রি 12:30, প্রায় 12:15 হলো, আমি এখন ভিডিও করছি। তো কিছু করার নেই, আমাদের রাত জেগে জেগে তোমাদের জন্যই খাটি, তোমাদের জন্যই ভিডিও রেডি করতে হয়, ঠিক আছে? এখন অনেক কমক্ষণ ঘুমাইও আমরা, ওকে? দেখো তোমাদের জন্য সবসময় আমরা সার্ভিস দিচ্ছি, দেবো আপ টু এক্সাম অবধি। তো তোমরা অন্তত ভালো করে একটু পড়াশোনা করো, টাইম একদম নষ্ট করো না, আর প্রপার ভাবে গাইড হও, বারে বারে বলছি। বেশি দেখো সাজেশন অমুক তমুক এখন যেও না, সাজেশনের উপরে এখন যেও না, বিপদে পড়ে যাবে। আগে কোশ্চেন যত পারবে অ্যাটেম্প্ট করো, কোশ্চেন ফেস করো, তারপরে তুমি নিজেই বুঝে যাবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট, ওকে? তো চলো দেখো, তো তোমরা একদম চাপ নিও না। আর দেখো গত 2 দিন আমি একটু ডিস্টার্ব ছিলাম, ঠিক আছে? তো ওই জন্য আমি হয়তো 2 দিন তোমাদের ভিডিও একটু অসুবিধা হয়েছে, মানে তোমার ফ্রিকুয়েন্টলি যায়নি ভিডিও। তো চলো মোটামুটি ঠিকঠাক আছে, এরপরে মোটামুটি আবার কন্টিনিউ মানে আমার ভিডিও থাকবে, ঠিক আছে? কন্টিনিউ তোমরা ভিডিও পাবে, চাপ নেওয়ার দরকার নেই। আরো একটা তোমাদের জন্য ভালো খবর যে এরপরে আমি একটা ইউনিট করব না, 2-3টা ইউনিট একসঙ্গে করব, ঠিক আছে? দেখো আর 3টা আমি পার্টে ভাগ করব।
ম্যাগনেটিজম, ইন্ডাকশন আর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এই তিনটা একসঙ্গে করাবো। তারপরে থাকবে মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর, ডিজিটাল ইলেকট্রনিক্স। ওকে, তো ওটা একসঙ্গে থাকবে। আর একটা পার্ট থাকবে তোমাদের অপটিক্স, ঠিক আছে। বাকি তিনটা পার্টে আমি কমপ্লিট করাবো। মোটে চাপ নেওয়ার দরকার নেই, বারে বারে বলছি, ঠিক আছে। তো এত দেখো, শুধু তো তোমাদের ওই 8 নম্বর কোশ্চেন আসছে, ওই 8 নম্বর কোশ্চেন নয়, তার সঙ্গে তো অনেক অল্টারনেটিভ কোশ্চেন আসছে, অথবা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে প্রায় অথবা তোমরা পেয়ে যাচ্ছ, তাই না? সেই সমস্ত কোশ্চেন গুলো আমরা করাচ্ছি। তোমরা এইভাবে ভেবো না যে 5টা সেট মাত্র বললাম। 5টা সেটের সঙ্গে তুমি অল্টারনেটিভ, তুমি যখন কোশ্চেন গুলো করছো না, আরো অনেক বেশি কোশ্চেন তুমি করছো। শুধুমাত্র 70 নম্বর তুমি অ্যাটেম্প করছো না, প্রায় 120 নম্বর, 130 নম্বরের কাছাকাছি তুমি অ্যাটেম্প করছো, তাই না? তো দেখো, এগুলো মোটামুটি তোমরা একটু মাথায় রেখো, আর এগুলো ভালো করে প্র্যাকটিস করো। একদম চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। কথা দিয়েছি, দেখো আমি আপাতত 5টা, 6টা, 7টা সেট পর্যন্ত কমপ্লিট করাবো, ঠিক আছে। তো চাপ নেওয়ার দরকার নেই, আমি করাবোই। ওকে, তো চলো আজকে আমরা শুরু করবো। দেখো, কারেন্ট ইলেকট্রিসিটির সেট নাম্বার 4, কারেন্ট ইলেকট্রিসিটির সেট নাম্বার 4। দেখো এই পেজটাতে যে দেখো, তোমরা মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটির উপরে তোমরা কত মার্কস থাকে জানো তোমরা? 8 নাম্বার, নাকি? এমসিকিউ একটা থাকে, 2 নম্বরের একটা থাকে, 5 নম্বরের একটা থাকে। কিন্তু দেখো এই সেটটা যে কোশ্চেনটা সেট হয়েছে, তো 8 নাম্বার কিন্তু প্রপার গাইডেন্স মানে নেই। এখানে আরো তোমার এক্সট্রা কোশ্চেন দিয়েছে, 3 নম্বরের কোশ্চেন দেওয়া হয়েছে, তারপরে আবার কি 5 নম্বরের কোশ্চেন রয়েছে। তো এখানে দেখো 8 নম্বরের কোশ্চেন নেই, আরো বেশি মার্কস রয়েছে এটাতে। এই চ্যাপ্টারটাতে দেখো আমি একটু ফাস্টলি বলবো, ঠিক আছে, অনেকটা ফাস্ট বলবো। তো যারা যারা একটু স্পিড বাড়িয়ে হয়তো শুনছিলে, তো স্পিড বাড়াতে হবে না, ঠিক আছে। আমি ফাস্টই বলবো, কেন আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, বুঝতে পারছো? ঠিক আছে, চলো। তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, যদি না বুঝতে পারো, ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানিও। চলো, আচ্ছা, সেট মানে তোমার এসসি 54 পেজ নাম্বার, ঠিক আছে। তো পেজ নাম্বার দেখো এসসি 54, কারেন্ট ইলেকট্রিসিটি। আর ইউনিট 2 তোমরা জানো প্রত্যেকে, ওকে। আচ্ছা, আর একটা তোমরা তো জানো প্রত্যেক দিনের অনুযায়ী আমরা বলি ফিজিক্স বিদ্যা, ওকে, ঠিক আছে। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ দেখো এই চ্যানেলটি থেকে তোমরা ফিউচারে অনেক বেশি উপকৃত হবে। তো ফিজিক্সের যত রকমের কম্পিটিটিভ এক্সাম দাও না কেন, যাই থেকে তোমার নিট, জয়েন্ট, যেই মেন, অ্যাডভান্স যাই দাও না কেন, তো জেন পাস, তো এই চ্যানেল থেকে তোমরা অনেক বেশি বেনিফিট হবে আই থিঙ্ক, ঠিক আছে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটাকে অনেক বেশি করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, ঠিক আছে। তো দেখো তোমরা বেশি শেয়ার করলে আমরাও অনেকটা বেশি এনকারেজ হব, আমাদেরও অনেক বেশি ইচ্ছে করবে তোমাদের জন্য অনেক বেশি বেশি করে ভিডিও আপলোড করা, ক্লিয়ার? তো চলো নেক্সট। তো দেখো এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে। আচ্ছা, সেট 4 এর তো সেকশন নাম্বার 1 এমসিকিউ। এমসিকিউ তো তোমরা জানো এখানে 1 নাম্বার এমসিকিউ এর মার্কস। তো দেখো প্রথমে দেখো 1.3 দাগ নম্বর, 2 ওহম রোধ বিশিষ্ট 3টি রোধক দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো। যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্য রোধ হবে, যে কোনো দুটি প্রান্তের মধ্যে একটা ত্রিভুজ গঠন করতে বলছে, ঠিক আছে। 2 ওহমের 3টা রেজিস্ট্যান্স দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে বলছে, তাহলে যে কোনো দুটি প্রান্তের তুল্য রোধ কত হবে? দেখো ইজি কোশ্চেন একদম, এগুলো তোমরা টেনেও করে এসছো। দেখো একটা 3টা 2 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে আমরা কি করলাম, একটা ত্রিভুজ এঁকে ফেললাম, নাকি? তাহলে এটা কত? 2 ওহম, 2 ওহম, এটাও 2 ওহম, ক্লিয়ার? তো দেখো এবার বলছি যে কোনো দুটি প্রান্তের মধ্যে, সাপোজ আমি বি আর সি, বি এবং সি দুটো প্রান্তের মধ্যে তুল্য রোধ বের করতে চাইছি, তাহলে কি করি আমরা? বি এবং সি প্রান্ত দুটোকে ধরে এরকম করে লম্বা করে টেনে দিই। টেনে দিলে কি হবে? দেখো এরকম হয়ে যাবে কিনা বলো। হ্যাঁ কি না? দেখো এইটা হচ্ছে বি হয়ে যাবে, এটা হচ্ছে সি হয়ে যাবে, আর এ এখানে ছিল, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে দেখো সিরিজ, 2 ওহম 2 ওহম, এটা সিরিজ, তার সঙ্গে দেখো 2 ওহম প্যারালাল, হ্যাঁ কি না? তাহলে 2 ওহম সিরিজ, সিরিজে থাকলে তাহলে কত হবে? 4 ওহম হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে প্রথম এই ক্ষেত্রে তুল্য রোধটা কত হবে? 4 ওহম।
4 ওহমের সঙ্গে আবার দেখো 2 ওহম কেমন আছে, প্যারালাল আছে, তাই না? কেন বি এ এবং সি এর তুল্য রোধ বের করতে চাইছি। তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকিউ আর ইকুইভ্যালেন্ট তাহলে কত হচ্ছে দেখো 4 * 2 কেন 4 ওহম এবং 2 ওহম 2 ওহম এবং এটার ইকুইভ্যালেন্ট কত 4 ওহম হয়েছে। তাহলে তারা দুটো কেমন থাকবে, প্যারালাল কম্বিনেশনে থাকবে। তো প্যারালাল কম্বিনেশনে থাকলে তাহলে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হবে, মাল্টিপল বাই অ্যাডিশন জানি আমরা 4 * 2 বাই 4 + 2 দ্যাট মিন্স 8/6, ঠিক আছে? তাহলে দেখো 4/3 তাহলে অপশন কোথায় আছে 4/3, এই যে অপশন ডি 4/3, অপশন ডি দেখো 4/3 হলো। ক্লিয়ার? একদম সিম্পল কোশ্চেন এটা, ঠিক আছে? নেক্সট দেখো 3 নম্বরে একটি গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া 1/25 অংশ করবার জন্য এর সঙ্গে একটি শান্ট যোগ করা হলো। যদি গ্যালভানোমিটারের নিজস্ব রোধ 1000 ওহম হয় তাহলে শান্টের রোধ কত? দেখো গ্যালভানোমিটার এবং শান্ট এমন একটা জিনিস প্রত্যেক বছর কোশ্চেন রিপিট হয় এবং ওইখান থেকে কোশ্চেন তোমাকে থিওরি দিয়েও আসতে পারে, আবার দেখো ম্যাথমেটিক্যাল দিয়েও আসতে পারে। নিউমেরিক্যাল তো আসেই এবং থিওরিটাও আসে, ঠিক আছে? তো গ্যালভানোমিটার শান্ট অতি অবশ্যই করে রাখবে, ঠিক আছে? সে ম্যাগনেটিজমের তোমার ক্ষেত্রেও করতে পারো আর কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে দুটো কন্ডিশনে তুমি করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে একটা গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে দেখো, গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া বলতে আই জি বাই কত আই, ঠিক আছে? গ্যালভানোমিটারের প্রতিক্রিয়া বলতে টোটাল কারেন্টের রেসপেক্টে গ্যালভানোমিটারের কারেন্টটা হচ্ছে কত 1/25, ওকে? এটা বলেছে গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কারেন্ট তোমরা জানোই তো। দেখো ছবি মোটামুটি আমি একটা এঁকে দিচ্ছি। এটা গ্যালভানোমিটার, তার অ্যাক্রসে কি আছে, প্যারালালি একটা শান্ট লাগানো আছে, ঠিক আছে? এটা এস, টোটাল কারেন্ট এইটাকে যদি আই বলি, গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কারেন্টটা হচ্ছে দেখো আইজি, শান্টের থ্রু দিয়ে কারেন্ট হচ্ছে আইএস, ওকে? তো ফর্মুলা আমরা জানি দেখো। আর গ্যালভানোমিটারের রোধটা কত বলেছে, জি সমান কত 1000, ঠিক আছে? সরি 1000 ওহম, ওকে? নেক্সট এবার বলছে শান্ট নাকি, তাহলে শান্ট সমান কি জানি আমরা S = G / n - 1, এটা তো আমরা প্রত্যেকই জানি, তাই না? n-1 দেখো এটা হচ্ছে মোস্ট পপুলার একটা থিওরি ফর্মুলা, এটাকে আমাকে জানতেই হবে। যারা যারা জানো না তারা অতি অবশ্যই জেনে রাখো, কেন এই ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রত্যেক জায়গায় মোটামুটি শান্ট বের করতে আসে না, তোমার ম্যাগনেটিজম কেন, কারেন্ট ইলেকট্রিসিটি কেন, প্রত্যেকটা জায়গায়। ক্লিয়ার? তাহলে দেখো Ig/I সমান হচ্ছে 1/25। আবার আমরা কি জানি বলো তো, I/Ig সমান কি জানি, I/Ig সমান n জানি তো নাকি, যেটাকে বলি গ্যালভানোমিটারের পাল্লা, হ্যাঁ কি না, বা অ্যামিটারের পাল্লা বলতে পারি, যেহেতু শান্ট লাগানো আছে তো অ্যামিটারের পাল্লা বলতে পারি n। তাহলে এখানে দেখো I/Ig তাহলে 1/25, তাহলে I/Ig কত হবে 25 হয়ে যাবে। তাহলে 25 ইকুয়াল টু তাহলে কত n এর মান তাহলে দেখো 25 নাকি, এখানে ভ্যালু বসিয়ে দাও। তাহলে 1000 বাই কত 25 - 1 দ্যাট মিন্স 24, তাহলে 1000/24 নাকি 25 - 1, তাহলে 1000/24, তাহলে आंसर দেখো কত হবে 1000/24। আচ্ছা 41.66, ঠিক আছে? তাহলে 41.66 আচ্ছা ওহম হয়ে যাবে এটা, তাই না? এটা ওহম হয়ে যাবে কেন, এটা তো তার ইউনিট। শান্ট মানে কি, একটা নিম্ন মানের রোধ নাকি, যেটা গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালাল কানেক্টেড থাকে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে आंसर। তাহলে শান্টের রোধ কত নাকি, শান্টের রোধ হচ্ছে 41.66 ওহম। ক্লিয়ার? চলো আচ্ছা নেক্সট পেজে চলো, কি বলছে 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের একটি তামার 0.21 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বহন করছে। তারের মুক্ত ইলেকট্রনের তাড়না বেগ নির্ণয় করো, যেখানে তামার মুক্ত ইলেকট্রন, আচ্ছা তারের হবে আর কি, তামার না, তারের মুক্ত ইলেকট্রন না, হ্যাঁ তামায় মুক্ত ইলেকট্রন ঘনত্ব মানে যেটা n বলছি 8.4 × 10⁻28 মিটার কিউব।
আচ্ছা তো মিটার মাইনাস 3 মানে পার ইউনিট ভলিউম বলেছে। আর ইলেকট্রনিক চার্জ তোমরা প্রত্যেকেই জানো 1.6 × 10⁻⁹ কুলম্ব। আচ্ছা কোন পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক। আচ্ছা এটা একটা আলাদা কোশ্চেন, ঠিক আছে? এই পর্যন্ত একটা কোশ্চেন, এই পর্যন্ত একটা কোশ্চেন, এটা একটা আলাদা কোশ্চেন। ওকে চলো। আচ্ছা গ্রুপ সি মানে তোমরা জানো এখানে 5 নম্বরের কোশ্চেন হয়, ঠিক আছে? গ্রুপ সি মানে তোমরা জানো 5 নম্বরের কোশ্চেন। আগেটা তোমার 2 নম্বরের কোশ্চেন হলো নাকি? আচ্ছা চলো। না গ্রুপ সি 3 নাম্বার, সরি। আচ্ছা এইখানে যে বললাম না তোমাকে এক্সট্রা কোশ্চেন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এইটা। এই যে 3 নম্বরের কোশ্চেন ছিল না এখানে, বুঝলে? 3 নম্বরের কোশ্চেন তো কারেন্ট ইলেকট্রিসিটি থেকে হয় না, তো এখানে দিয়েছে 3 নাম্বার। ওকে তো চলো আমরা এখানে দিয়েছে যখন আমরা করব এখানে। তাহলে গ্রুপ সি থাকে না সম্ভবত, না গ্রুপ সি থাকে না। ওকে তাহলে আগে চলো ডাটাগুলো লিখে ফেলি। 1 মিলিমিটার প্রস্থচ্ছেদ, তাহলে ক্যাপিটাল এ সমান কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কয়ার নাকি? তার মানে কত হবে 10⁻⁻6 করো দিয়ে মিটার স্কয়ার করে দিতে পারি। মিলিমিটার থেকে মিটারে গেলে 10⁻3, দেখো দুটো আছে ওই জন্য 10⁻6 হয়ে গেল। আচ্ছা তাপমাত্রা এত প্রবাহ মাত্রা বহন করে, তাহলে I সমান কত হচ্ছে? কারেন্ট I সমান 0.21 অ্যাম্পিয়ার হবে নাকি না? বহন করছে তাহলে মুক্ত ইলেকট্রন তাড়না বেগ নির্ণয় করো। ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব দেখো, তামার সংখ্যা ঘনত্ব তাহলে কত? n নাকি? n সমান কত? 8.4 × 10⁻28 নাকি মিটার মাইনাস 3। আচ্ছা ইলেকট্রনিক চার্জ তোমরা জানো প্রত্যেকে 1.6 × 10⁻19 ক্লিয়ার? আচ্ছা তাহলে তাড়না বেগ কত? দেখো আমরা প্রত্যেকেই জানি তাড়না বেগ সমান vd সমান কত জানি? I/n e/a, ঠিক আছে? তো দেখো এটা প্রুফ করা হয়েছে তো গত মানে 3 নম্বরে সম্ভবত সেট নম্বর 3 মানে 3 এ তো তাড়না বেগের রাশিমালা প্রতিষ্ঠা করা হয়েছে, ঠিক আছে? যারা যারা দেখোনি তারা দেখে নাও, ঠিক আছে? দেখুন তোমরা ক্লিয়ার হয়ে যাও আগে, তারপর ডাইরেক্ট এখানে থিওরি বসাবে, কাজ হবে। তো I সমান তাহলে কত? 0.21 বাই n এর মান কত? 8.4 × 10⁻28। আচ্ছা ইলেকট্রন হচ্ছে কত? 1.6 × 10⁻19। আচ্ছা এরপরে হচ্ছে a মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? 10⁻6, ঠিক আছে? এটাকে ক্যালকুলেট করো। ক্যালকুলেট করলে কত হচ্ছে তোমরা একটু দেখে নাও। 0. দেখো আমার তো এইটা আসছে 1.56 × 10⁻5, ঠিক আছে? আচ্ছা আমার তো এটা আসছে, এবার তোমাদের যার যত আসবে একবার দেখে নেবে, ঠিক আছে? তোমাদের কার কত এসছে একবার দেখে নাও। ঠিক আছে তো দেখো এটা তাহলে মিটার পার সেকেন্ড। ওকে আচ্ছা তোমরা একবার ভেরিফাই করে নেবে, কেমন? তোমরা ক্যালকুলেটর একবার ভেরিফাই করে নাও, আমার ভুলও হতে পারে, অসুবিধা নেই, আশা করছি ভুল হয়নি। ওকে তাহলে চলে আসো, এটা হচ্ছে আমার তাড়না বেগের রাশিমালা। ওকে এটা হচ্ছে তাড়না বেগের মান, রাশিমালা নয় মানে তোমার মান। কিন্তু এই তাড়না বেগের রাশিমালাটা সব সময় মাথায় রাখবে, বারে বারে বলছি সব সময় মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট থিওরি, খুব ইম্পর্টেন্ট। ওকে তো এটাকে তুমি 4টা 5টা 6টা যাহা পারো স্টার মারো, কেন এটা দেখো খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল। চলো নেক্সট কি বলছে? কোন পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক এত, এর মান ফারেনহাইটে কত, মানে ডিগ্রি সিতে হবে, এটা ডিগ্রি হবে। তাহলে ডিগ্রি সি ইনভার্স হয়েছে, তাহলে এর মান ডিগ্রি ফারেনহাইটে কত হবে? দেখো কিছুই নেই, এটা ক্লাস 10 এর ম্যাথ, মানে ক্লাস 10 এর মতন জিনিস এটা। ওকে মোটে চাপ নেওয়ার দরকার নেই, এটা ক্লাস 10 এর জিনিস। দেখো কি হবে এটা? আচ্ছা একটা কোন পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক, তাই তো? তাহলে আলফা ধরে নিচ্ছি রোধের উষ্ণতা গুণাঙ্ক, ঠিক আছে? আর রোধের উষ্ণতা গুণাঙ্কটাকে সাফিক্স দেব না, শুধু আলফা ধরো। রোধের উষ্ণতা গুণাঙ্ককে আলফা ধরে নিই। আলফা সমান তাহলে কথা বলছে না 38 × 10⁻⁻4 ডিগ্রি সি, তাই তো? ওকে তাহলে আমরা কি জানি বলো তো? আমরা কি জানি এটাতে?
আলফা এফ সমান 5/9 ইনটু আলফা সি, মানে কত? এই যে রোধের উষ্ণতা গুণাঙ্ক ফারেনহাইট স্কেলে কত হবে না 5/9 ইনটু সেন্টিগ্রেড স্কেলের মানটা। বুঝতে পারলে কি বললাম? 5/9 ইনটু সেন্টিগ্রেড স্কেলের মানটা। ক্লিয়ার? চলো, কিছু নেই, এবার দেখো শুধু ভ্যালুটা বসিয়ে দিব, ক্লাস শেষ। তাহলে ফারেনহাইট স্কেলের মান কত হবে না 5/9 ইনটু এই যে 38 পয়েন্ট, মানে ডিগ্রি সিতে তার ভ্যালুটা কত এইটা। তাহলে ফারেনহাইটে তার ভ্যালু কত হবে? এটা হচ্ছে অ্যানসারটা হবে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ওকে, তাহলে দেখো এটা অ্যানসারটা কত, দেখো তোমরা মিলিয়ে নেবে। দেখো 5/2 পয়েন্ট আসছে আমার, দেখো 2.11 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ঠিক আছে, তো আমার দেখো এই পার্টটা আসছে। ওকে, তাহলে ডিগ্রি ফারেনহাইটে তাহলে কত হবে 2.11 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। ক্লিয়ার? চলো, এবার হচ্ছে নেক্সট। আচ্ছা, এর দেখো অথবা কোশ্চেন দিয়েছে দুটি রোধের শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ যথাক্রমে S ও P, যদি S = NP হয় তবে N এর সম্ভাব্য মান নির্ণয় করো। দেখো সহজ অঙ্ক। আচ্ছা, দুটো রোধ তুমি ধরে নাও R1 R2 ধরে নাও, ক্যাপিটাল R1 সাপোজ এটা R1, এটাকে R2 ধরে নাও। যখন সিরিজে আছে নাকি তখন তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়? আমি S তোমাকে বলে দিয়েছি, দেখো তুল্য রোধটা বলে দিয়েছি S। যখন সিরিজে আছে তখন আমরা কি বলতে পারবো? R1 R2 বলবো, নাকি না? আবার যখন প্যারালাল বলছে, যখন প্যারালাল মানে কি কোন কম্বিনেশন হবে? এইরকম, মানে সমান্তরাল সমবায় যখন হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। ঠিক আছে, তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে দেখো P বলে দিয়েছে, তাহলে P সমান কত হবে 1 আচ্ছা ডাইরেক্ট লিখে দাও, দেখো R1 ইনটু R2 বাই R1 প্লাস R2। কেমন? তাহলে দেখো এবার আমাকে কি বলেছে, এবার আমাকে দেখো একটা রিলেশন বলেছে। তাহলে দেখো R1 প্লাস R2 এর জায়গায় আমরা কি বসাতে পারি? দেখো S বসাতে পারি না, তাহলে R1 ইনটু R2 বাই কত, এটাকে S বসাতে পারি। তাহলে আমরা বলতে পারি SP বা PS সমান কি হবে বলো তো? PS সমান R1 ইনটু R2। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এরপরে তোমাকে কি বসেছে দেখো, S ইকুয়াল টু, মানে তোমাকে সাপ্লাই ডাটা দিয়েছে, যদি S ইকুয়াল টু NP হয়, N ইনটু P। ঠিক আছে, তাহলে ভ্যালু বসাবো। তাহলে S এর জায়গায় দেখো R1 প্লাস R2 সমান তাহলে কত N ইনটু P এর ভ্যালু কত গো? R1 R2 বাই R1 প্লাস R2। ওকে, আচ্ছা R1 প্লাস R2 টাকে এদিকে নিয়ে নাও, তাহলে R1 প্লাস R2 হোল স্কয়ার সমান কত N ইনটু R1 R2। ওকে, আচ্ছা এইটা তো গেল আমাদের। ঠিক আছে, নেক্সট এবার আমরা কি বের করব? দেখো প্লাসের ভ্যালু একটা পেয়ে গেছি, তাহলে আমরা দেখো R1 মাইনাস R2 হোল স্কয়ার করব কি করে? দেখো 4ab সূত্র বসাবো। কি 4ab সূত্র তো নাকি? আর মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান কত 4ab। বাস দেখো এটা একই রকম করব। তাহলে R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু R1 R2। ওকে, গেল নাকি? আচ্ছা, তাহলে এটার ভ্যালু কত গো? R1 প্লাস R2 এর ভ্যালু এর হোল স্কয়ার, এই যে n ইনটু এই যে n ইনটু R1 R2। দেখো R1 প্লাস R2 হোল স্কয়ার সমান কত? n ইনটু R1 R2 মাইনাস 4 ইনটু R1 R2। তাহলে দেখো R1 R2 কমন নিয়ে নাও, তাহলে n মাইনাস 4 ইনটু R1 R2 সমান এদিকে তাহলে কত হচ্ছে R1 মাইনাস R2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে হবে কত?
তাহলে এইটা হচ্ছে আমার আলটিমেট ইকুয়েশন, তাই তো? এইটা আমার দেখো ইকুয়েশন বেরালো। এবার আমরা কি করব দেখো, যে এখানে দেখো এইখানে লজিকটা ভালো করে বুঝবে। এখানে কি বলা হচ্ছে, r1 r2 হোল স্কয়ার, নাকি? তাহলে কত হবে r1 r2 তোমার হোল স্কয়ারটা কত হবে না, এই যে ভ্যালুটা না r1 r2 হোল স্কয়ার, এই যে ভ্যালুটা দেখো কখনো নেগেটিভ হবে না। কেন? দেখো স্কয়ার টার্ম কোনোদিন নেগেটিভ হবে না, তো জিরো হতে পারে অথবা প্লাস হবে, জীবনে মাইনাস হবে না। কেন? স্কয়ার টার্ম কখনো মাইনাস হতে পারে না, বুঝতে পারছি? সাপোজ যে কোনো একটা তুমি দেখবে a b এর হোল স্কয়ার সাপোজ, তাই তো? এটা কখনো কখনো নেগেটিভ হবে না, নট ইকুয়াল টু নেগেটিভ তো জীবনেই হবে না। কেন? স্কয়ার টার্ম আছে জীবনে, যদি নেগেটিভ আসেও ভেতরে দেখো তাকে পজিটিভ করে দেবে, স্কয়ার আছে না। তো এটা মিনিমাম ভ্যালু কত হতে হবে, 0 অথবা বড় হতে হবে, ছোট হবে না। 0 থেকে ছোট হলে তো নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো r1 r2 অলওয়েজ কি হবে, এর হোল স্কয়ারটা কি হবে, অলওয়েজ লেস অর ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু ভুল বললাম, গ্রেটার ইকুয়াল টু 0। 0 থেকে হয় বড় হবে না হয় 0 সমান হবে, জীবনে ছোট হবে না। ওকে, তাহলে তুমি দেখো লেফট হ্যান্ড সাইড যদি আমার 0 থেকে বড় হয় তাহলে স্বাভাবিক কথা রাইট হ্যান্ড সাইড তাহলে কি হবে, এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে এটার জায়গায় আমরা এটা বসাতে পারি, দেখো এটার জায়গায় আমরা বসাতে পারি, দেখো n - 4 ইনটু r1 r2 গ্রেটার ইকুয়াল টু 0। দেখো r1 r2 তো 0 হতে পারে না কখনো, r1 r2 নট ইকুয়াল টু 0, r1 r2 নট ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? তাহলে কাকে হতে হবে, এই পার্টটাকে টেক পার্ট করতে হবে 0 হওয়ার জন্য। তাহলে n - 4 less or equal to 0, greater or equal to 0, that means তাহলে that is আমরা কি বলতে পারি, a greater or equal to 4 হবে, 4টা এদিকে চলে যাবে। তাহলে এখানে দেখো এই n টা বলেছে না, দেখো কি বলেছে, n এর সম্ভাব্য মান কত হবে, তবে n এর সম্ভাব্য মান কত হবে না, n এর মান হয় 4 হবে না হয় 4 এর থেকে বড় হবে, 4 এর থেকে ছোট হবে না, হয় 4 হবে। দেখো মিনিমাম হচ্ছে 4, n এর ভ্যালুটা মিনিমাম হচ্ছে 4 হবে, না হলে 4 এর থেকে বেশি হবে, কখনো ছোট হবে না। ওকে, তো দেখো এটা ভালো করে করবে, এটা দেখো দারুণ কোশ্চেন একটা। তো এগুলোই হচ্ছে দেখো কোশ্চেন, অ্যাকচুয়াল আননোন কোশ্চেন। তুমি দেখো এগুলো হয়তো তোমাকে মানে স্যাররা তোমাদের করাবেনই না, কেন? স্বাভাবিক কথা, না করানোটাই স্বাভাবিক, কেন সব অঙ্ক তো তোমাকে করানো সম্ভব হবে না। তো এই সমস্ত কোশ্চেন যদি একবার ফাইনালে চলে আসে না, তুমি একবার প্র্যাকটিস ছাড়া জীবনে নামাতে পারবে না। তোমার যত তোমার জেনারেল নলেজ থাকুক, যত তুমি ফিজিক্সে অনেক বেশি বিদ্বান হও না কেন, একবার দুবার এগুলো প্র্যাকটিস না করলে মানে তোমার ফাইনাল পেপারে নামবেই না, পরিষ্কার কথা। হয়তো নামাবে, অনেক সময় চলে যাবে, 10-15 মিনিট 20 মিনিট তোমার অলরেডি একটা অঙ্কতে চলে যাবে, লাভ কিছু হবে না। তার থেকে বরং অনেক বেটার হয়ে যে তুমি অনেক ভালো মানে অনেক সহজ কোশ্চেন পেয়ে যেতে। ঠিক আছে, তো দেখো এগুলো প্র্যাকটিস করা অত্যন্ত জরুরি এবং প্র্যাকটিস করবেই, আমি বলে দিচ্ছি। ওকে, তো দেখো খুব দারুণ কোশ্চেন এটা। নেক্সট চলো, নেক্সট দেখো আমাদের কি বলবে, গ্রুপ ডি, নাকি? এটা হচ্ছে মার্কস 5, এটা হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। ক্লিয়ার? দেখো কি বলছে, ফার্স্টে একটি 20 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট কোষের সঙ্গে একটি 40 ওহম রোধের গ্যালভানোমিটার এবং একটি 10 ওহম বাহ্যিক রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো। 5 ওহম রোধের শান্ট গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ওকে, চলো দেখো এখানে একটা ব্যাটারি লাগিয়ে দাও, ব্যাটারির ইএমএফ তোমাকে বলে দিয়েছে, তার সঙ্গে একটা গ্যালভানোমিটারকে এবং একটা বাহ্যিক রোধকে শ্রেণী দিয়ে যোগ করতে বলছে। শ্রেণীতে যোগ করে দিয়েছো তুমি। এরপরে এই শান্টে দেখো গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালি একটা শান্ট যোগ করতে বলছে। আমরা জানি শান্ট সবসময় গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালালি থাকে, তাই না? শান্ট সবসময় গ্যালভানোমিটারের সঙ্গে প্যারালাল থাকে। এবার শান্টের রেজিস্ট্যান্সটাকে আমরা S ধরে নিচ্ছি, গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সটাকে আমরা G ধরছি, আর এটা তো বহির্বর্তনীয় রোধ, যেটাকে আমরা দেখো ভ্যালু দিয়ে দিয়েছে সবগুলো। দেখো
এটাকে বলছে 10 ওহম, এটাকে বলছে 10 ওহম। ওকে, গ্যালভানোমিটারের রোধটাকে বলছে দেখো 40 ওহম, আর শান্টের রোধ তাহলে কত বলছে নাকি? আচ্ছা না 5 ওহম বলে দিয়েছে, শান্টের রোধ হচ্ছে 5 ওহম বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে ব্যাটারি করতে কত আছে, এখানে তড়িৎচালক মানে হ্যাঁ কোষটা তড়িৎচালক বল কত 20 ভোল্ট নাকি? 20 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি যন্ত্র। আচ্ছা হ্যাঁ, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত, মানে এর মধ্যে দিয়ে আইজি কত হবে নাকি? আইজিটা কত হবে, এটা হচ্ছে দেখো আইএস আমরা জানি মোটামুটি। ওকে, তাহলে কত হবে আমাকে বের করতে হবে। দেখো ফার্স্ট আমাকে কি বের করতে হবে, টোটাল কারেন্ট কত আমাকে বের করতে হবে নাকি? টোটাল কারেন্ট কত, দেখো এটা প্লাস পোল, এটা মাইনাস পোল, বুঝতেই পারছো। তাহলে এখানে এর মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে, এই কারেন্টটা প্রপাগেট করবে এর থ্রু দিয়ে, ঠিক আছে? তাই এইখানে এসে দেখো কারেন্ট ডিভাইড হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখানে কারেন্টের ডাইরেকশনটা ভুল দেওয়া হয়ে গেছে, কারণ নেগেটিভ পোল থেকে পজিটিভ পোলে চলে যাচ্ছে। তো কারেন্টের ডাইরেকশনটা উল্টা দিকে হবে। হ্যাঁ, কারেন্টের ডাইরেকশনটা দেখো উল্টা দিকে হবে, এই দিক থেকে কারেন্ট আসছে, তাহলে এই বরাবর হচ্ছে আইজি, এই বরাবর হচ্ছে আইএস, এই বরাবর হচ্ছে আইএস, ঠিক আছে? আইএস এখানে লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আইজি আর এর মধ্যে দিয়ে দেখো আইএস। ওকে, বাস, দিয়ে নেগেটিভ টার্মিনালে আসবে। এবার বলছে আমাকে আই, প্রথমে দেখো বর্তনীতে তুল্য যে প্রবাহ মাত্রাটা যাচ্ছে না, টোটাল প্রবাহ মাত্রা, সেটা আগে বের করতে হবে। তাহলে কি করে বের করব? আগে টোটাল সার্কিটে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত আছে আগে বের করব। দেখো এখানে কি রকম আছে, গ্যালভানোমিটারের সঙ্গে শান্ট কেমন আছে, প্যারালাল আছে, তাই না? তার সঙ্গে দেখো এই যে বহিবর্তনী রোধটা কেমন আছে, সিরিজে আছে। তাহলে আগে এই দুটোকে প্যারালাল করে নিই। মানে প্যারালাল করলে তাহলে কি হবে, দেখো গ্যালভানোমিটার এবং শান্ট জি এবং এস আর ইন প্যারালাল, মানে সমান্তরাল আছে নাকি? তার মানে এর ক্ষেত্রে তুল্য রোধ হবে R1 ধরে নাও। তাহলে তুল্য রোধ কত হবে, তাহলে 40 * 5/40 + 5 নাকি না? তার মানে 200 নাকি? 200 বাই কত 45, তাহলে 200 বাই 45 নাকি? তাহলে 4.44, ঠিক আছে? এত ওহম হয়ে গেল R1 টা। তাহলে এর তুল্য রোধ বেরিয়ে গেল। তার সঙ্গে দেখো এই ক্যাপিটাল R টা কেমন আছে, সিরিজে আছে। তাহলে এটাকে R ইকুইভ্যালেন্ট বলে দিচ্ছি নাকি? R ইকুইভ্যালেন্ট সমান কত, R1 প্লাস R, দ্যাট মিন্স 4.44 প্লাস এটা কত গো 10 নাকি? তার মানে 14.44 ওহম পেয়ে গেলাম। তাহলে ব্যাটারিতে তোমার বিভব প্রভেদ কত, সরি সার্কিটের বিভব প্রভেদ কত, যে এই যে দেখো একটি ব্যাটারিতে এত তড়িৎচালক বল, মানে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কত বলেছে, ইলেকট্রোমোটিভ ফোর্স তোমাকে বলে দিয়েছে কত 20 ভোল্ট। তাহলে কারেন্ট কত পাবো, তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পেয়ে গেছি। তাহলে মানে কত 20 বাই কত গো 14.44, ঠিক আছে? 14.44। তাহলে আইটা বেরিয়ে যাবে, আই সমান তাহলে কত, আচ্ছা 20 ভাজিত 14.44, আচ্ছা 1.38, ঠিক আছে? 1.385, তোমরা দুটো ডিজিটও নিতে পারো, ঠিক আছে? 1.385 আইটা পেয়ে গেলাম, এটা অ্যাম্পিয়ারে পেলাম, ক্লিয়ার? নেক্সট এবার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা কত নাকি? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে নাকি? তাহলে গ্যালভানোমিটারের মধ্যে কত কারেন্ট যাচ্ছে তার সূত্রটা কি, দেখো আইজি। দেখো দুটো রেজিস্ট্যান্স যখন প্যারালালি থাকবে তখন একটা থ্রু দিয়ে কারেন্ট যাওয়ার সূত্র কি জানো, এটা রোধ বাই টোটাল বর্তনীতে রোধ ইনটু টোটাল কারেন্ট। দেখাচ্ছি, দেখো সূত্রটা লিখে দিচ্ছি, ভালো করে মুখস্থ রাখবে। এটা একটা রোধ, এটা একটা রোধ, তাই তো? দুটো রোধ প্যারালাল আছে, তাহলে একটার থ্রু দিয়ে কত কারেন্ট যাবে, তাহলে কি করে পাবো? যার থ্রু দিয়ে কারেন্ট মানে বের করতে চাইছি তার উল্টাটা রেজিস্ট্যান্স S বাই টোটাল রেজিস্ট্যান্স S প্লাস G ইনটু মোট কারেন্ট, নাকি না? টোটাল কারেন্টের এত মাল্টিপ্লাই, তার মানে চলে আসো S এর ভ্যালু কত 5 নাকি, বাই S প্লাস G 5 প্লাস মানে 40 নাকি? তাহলে 40 প্লাস 5 ইনটু টোটাল কারেন্ট কত,
এই যে 1.385 নাকি সমান, তাহলে কত হবে, তাহলে 5/45 নাকি, তাহলে 5/45 আচ্ছা ইনটু 0.153, এইটা হচ্ছে আইজি অ্যাম্পিয়ার। তাহলে গ্যালভানোমিটারের থ্রু দিয়ে কত করে যাচ্ছে, 1.53 অ্যাম্পিয়ার। ওকে, মানে সরি 0.153 অ্যাম্পিয়ার। ওকে, চলো এটা হচ্ছে আইজি, এটা হচ্ছে আইজি ইকুয়াল টু তাহলে কত, 0.153 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা নেক্সট নয়, দেখো এখানে আরো কোশ্চেন রয়েছে। এটা তো এ হলো। আচ্ছা বি তে কি দিয়েছে দেখো, এখানে বি তে শান্ট ব্যবহার করলে মূল বর্তনী তড়িৎ প্রবাহ কিরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। দেখো এটা মানে এটা ছোট কোশ্চেন, তো এইখানে আমি ছোট করে করাচ্ছি। বলছে শান্ট ব্যবহার করলে মূল বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা কিরূপ পরিবর্তন হবে। তো দেখো এখানে কি হবে, যে এটা বি, যে কোনো একটা সাপোজ একটা তড়িৎ বর্তনী আছে, তার একটা রোধ আছে তো নাকি, একটা বর্তনীর রোধ আছে, মানে তার যদি হয় তারের একটা রোধ আছে, তার সঙ্গে কি হচ্ছে মানে একটা শান্ট লাগিয়ে দিচ্ছি, এস শান্ট লাগালাম। সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স ছিল কোন রকম, আচ্ছা শান্ট, এটা শান্ট লাগালাম, ঠিক আছে। আগে কারেন্ট যেত কত, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যেত নাকি না, আই অ্যামাউন্ট অফ কারেন্ট যেত। দেখো মানে প্রথমে আই অ্যামাউন্ট অফ কারেন্ট যেত, তাহলে বর্তমান আই প্রাইম কারেন্ট যাচ্ছে নাকি, বর্তমান দেখো শান্ট লাগানোর আগে এখানে আর ছিল, এর মধ্যে দিয়ে সাপোজ আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করতো, ঠিক আছে। যখন শান্ট লাগিয়ে দিলাম তখন আই প্রাইম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে। জিনিসটা ভালো করে বুঝবে, যখন শুধুমাত্র আমার সার্কিট ছিল তখন সার্কিটের থ্রু দিয়ে আই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করছিল। ওকে, নেক্সট যখন এখানে শান্ট লাগিয়ে দিলাম না, একটা সার্কিটে যখন শান্ট লাগিয়ে দিলাম প্যারালালি, তখন কি হবে, আই প্রাইম অ্যামাউন্ট অফ কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। দেখো কেন হচ্ছে, সেই তো আই কারেন্ট যাওয়া উচিত ছিল, কেন হচ্ছে দেখো। আচ্ছা শান্ট মানে আমরা কি জানি, ভেরি লো রেজিস্ট্যান্স নাকি, ভেরি লো রেজিস্ট্যান্স মাথায় রাখবে। সাপোজ দেখো তোমাকে আমি একটা ডাটা দিয়ে দেখাচ্ছি, সাপোজ এইটা হচ্ছে 100 ওহম ছিল, মানে বর্তনীতে আর হচ্ছে 100 ওহম, ঠিক আছে। 100 ওহমের সঙ্গে যখন শান্ট লাগিয়ে দিচ্ছি, শান্ট মানে নিম্নমানের রোধ, সাপোজ এটাকে 1 আমি ধরে নিচ্ছি। ওকে, কথায় কথায় আমি দেখো এটাকে সাপোজ মানে আমি একটা তোমাকে ডাটা ধরাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে 1 ওহম বলছি, তাহলে 1 ওহমের ক্ষেত্রে তাহলে কি হবে দেখো, যখন এটা, তাহলে এটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হলো দেখো না, 100 ইনটু 1 বাই কত, 100 যুক্ত 1, নাকি না বলো। তার মানে কত হবে, আরো যদি ছোট ধরতে পারো আরো ছোট ধরতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আরো ছোট ধরে তোমার সুবিধা হবে। সাপোজ দেখো আমি ছোট ধরে আরো দেখাতে পারবো, এখানেও হবে, তাহলে 100/101, নাকি না। তাহলে দেখো এটা আর এর থেকে ছোট হয়ে গেল কিনা, আর এর থেকে ছোট হলো কিনা বলো। 100/110 হচ্ছে কি তোমার হচ্ছে লেস দেন 1 তো নাকি, তাহলে আর ইকুইভ্যালেন্ট কি হচ্ছে, লেস দেন আর হয়ে গেল এখানে, মানে 100 ছিল আর এর থেকে ছোট হয়ে গেছে। তো দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছোট হয়ে গেল, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ছোট হয়ে গেল, তার মানে কি কারেন্ট বাড়বে। একটা সার্কিটে শান্ট লাগিয়ে দিয়েছি, ওই জন্য দেখো তাদের যে তুল্য রোধটা সে ছোট হয়ে গেল, তার মানে কি বলতে পারলাম, যে এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট যাবে, তাহলে মূল বর্তনীর কারেন্টের মান কি হবে, বেড়ে যাবে। মূল বর্তনীর কারেন্টের মান কি হবে, বৃদ্ধি পাবে। ওকে, যেভাবে কারেন্ট যাচ্ছিল ওই কারেন্ট আর যাবে না, অনেকটা বেশি বৃদ্ধি পাবে। ক্লিয়ার? চলো তাহলে এটাকে আমরা কি বলছি, যে মূল প্রবাহের কারেন্টটা কি হবে, বৃদ্ধি পাবে। মূল প্রবাহের তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। ক্লিয়ার না অসুবিধা আছে বলো? ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট আমাকে কি বলেছে, আরো একটা কোশ্চেন বলেছে। দেখো টি সময় কোন পরিবাহীর কোন প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ হচ্ছে কত, কিউ। আচ্ছা কিউ ফাংশন অফ টি বলেছে। দেখো এখানে কিউটা ফাংশন অফ টি সমান হচ্ছে কি 5t² + 60 + 10 কুলম্ব, যেখানে টি হচ্ছে সেকেন্ড এককে প্রকাশিত হচ্ছে। t = 2 সেকেন্ডে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তার মানে কত দেখো, কিউটা ফাংশন অফ টাইম মাথায় রাখবে।
কিউটা টাইমের উপর ডিপেন্ড করছে, তার মানে আমাকে কারেন্ট বের করতে বলছে। তাহলে কিউটা কত হচ্ছে 5t² প্লাস 60 প্লাস 10। ওকে, চলো। আচ্ছা, কিউটা কত বলেছে, টাইমের ফাংশন বলেছে, বলছে 5t² প্লাস 60 প্লাস 10 নাকি, এটা হচ্ছে কুলম্ব সি। তাহলে কারেন্ট কত, তাহলে প্রবাহ কত হবে, i সমান কত হবে dq dt নাকি না। তাহলে এটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ বলতে হবে, কিছুই না। তাহলে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ বলে কত 5 * 2 ইনটু তাহলে কত হচ্ছে t প্লাস হচ্ছে কত 6, আর এটা তো 0 হবে। ওকে, এটা 0 হবে। তার মানে আবার আমাকে কি বলছে, টাইমের একটা লিমিট দিয়ে দিয়েছে, কত 2 সেকেন্ডে। দেখো 2 সেকেন্ড, এই দেখো t = 2 সেকেন্ডে পরিবাহীতে তড়িৎ প্রবাহ মাত্রা কত, দেখো t = 2 সেকেন্ডে মানে কত, সাফিক্স t = 2 বসিয়ে দাও। ঠিক আছে, তার মানে কত হবে এখানে, তার মানে ডাইরেক্ট আমরা লিখব কত, তাহলে 10 ইনটু কত 2 প্লাস 6 প্লাস তো 0 বাদ দাও, তার মানে কত 26 হবে। তাহলে 26 কি হবে, অ্যাম্পিয়ার হয়ে যাবে, কেন কুলম্ব দিয়েছে না, তাহলে এটা অ্যাম্পিয়ার, কুলম্বই দিয়েছে। দেখো এই যে কারেন্টটা বলেছে, দেখো এই যে এত কুলম্ব, তাই না, তাহলে কুলম্ব আছে সেকেন্ড আছে মানে এসআই ইউনিট। চলো, তার মানে এটা অ্যাম্পিয়ার হবে, তাহলে কারেন্ট হবে কত 26 অ্যাম্পিয়ার। ক্লিয়ার। নেক্সট দেখো, এই লং কোশ্চেনটা করলাম। এখানে ভালো ভালো কোশ্চেন আছে, বারে বারে বলছি, প্রথমটার অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক। ঠিক আছে, সাউন্ড ব্যবহার করলে মূল বর্তনী তড়িৎ প্রবাহ মাত্রা কি হবে না, মূল তড়িৎ প্রবাহটা কি বৃদ্ধি পাবে নাকি, আগে যে তড়িৎ প্রবাহ হয়েছিল তার থেকে আরো বেড়ে যাবে নাকি, কেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছোট হয়ে যাচ্ছে, আগের থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা ছোট হয়ে যাচ্ছে, তাই তো। বেশ, আচ্ছা নেক্সট পেজ চলো, কি বলছে দেখো এখানে অর অথবা, এখানে ওকে, তাহলে অথবা কি দিয়েছে, অথবা মানে সেই 17 এর অর, 17 এর অর। ওকে, গ্রুপ ডি 17 অর, গ্রুপ ডি 17 অর। ঠিক আছে, এটা হচ্ছে অর এর কোশ্চেন, লেখা হয়নি, এটা হচ্ছে অর, 17 এর অর। এটাও দেখো মার্কস 5, বুঝতেই পারছো 5 মার্কস বলছে। দেখো কি কি বলেছে এখানে, আচ্ছা তড়িৎ বর্তনীর ক্ষেত্রে কারশফের সূত্রগুলি কোন শক্তি সংরক্ষণ, আচ্ছা কোনটি শক্তি সংরক্ষণ অনুসরণ করে। দেখো প্রথম সূত্র আমরা জানি, দেখো কেসিএলটা কিরচফস কারেন্ট ল কি করে না, আধান সংরক্ষণ, চার্জ কনজারভেশন করে, তাই তো, চার্জ কনজারভেশন মানে আধান সংরক্ষণ সূত্র মেনে চলে, আধান সংরক্ষণ সূত্র মেনে চলে। আধান সংরক্ষণ সূত্র মেনে চলে, ঠিক আছে, কেসিএল মানে প্রথম সূত্র। এবার বলছে কোনটি শক্তি সংরক্ষণ, দেখো অবভিয়াসলি দ্বিতীয়টা কেভিএল, ঠিক আছে, কিরচফস ভোল্টেজ ল, এটা হচ্ছে শক্তি। তাহলে কারশফের দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে ফার্স্ট ল, এটা হচ্ছে সেকেন্ড ল, ঠিক আছে। তাহলে সেকেন্ড ল দেখো কেভিএল, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ক্লিয়ার, তাহলে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে, মানে দ্বিতীয় সূত্র, কারশফের দ্বিতীয় সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। ওকে, চলো নেক্সট। আচ্ছা বি তে কি বলেছে দেখো, বি তে বলছে একটি কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য একটি পোটেনশিওমিটারের বর্তনী তৈরি করা হয়েছে। প্রমাণ কোষটির তড়িৎ চালক বল হচ্ছে 2 ভোল্ট এবং এর অভ্যন্তরীণ রোধকে উপেক্ষা করা যায়। আচ্ছা ইটাকে বলছে, দেখো এখানে ইটাকে বলছে 2 ভোল্ট। ওকে, ভেরি গুড। আচ্ছা আচ্ছা এর ইন্টারনাল রেজিস্ট্যান্স নেই, উপেক্ষা করা যায় মানে নেগলেক্ট করতে পারি। পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য কত, পোটেনশিওমিটার তারের দৈর্ঘ্য মানে ক্যাপিটাল এল = 4 মিটার। ওকে, আচ্ছা যে কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেটির সঙ্গে, আচ্ছা যে কোষটির মানে যে ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে সেই কোষটার সঙ্গে একবার অসীম একবার হচ্ছে 9.5 ওহম রোধ যুক্ত করলে যথাক্রমে 3, তার মানে কত, L1 টা হচ্ছে 3 মিটার, L2 টা হচ্ছে কত এখানে 2.85 মিটার দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়, কোষটির অভ্যন্তরীণ রোধের মান কত হবে নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এখানে নাল পয়েন্ট পাওয়া যাবে।
আর কি বলছে এক মানে প্রথমবারে বলছে, এটা আলাদা কোশ্চেন, ঠিক আছে। তাহলে প্রথমবারে কি বলছে রোধটা কত হতে হবে ইনফাইনাইট, মানে তখন হচ্ছে L1 এর নিষ্পন্দ বিন্দু পাচ্ছি। 2 নম্বর কি বলছে রোধ R ইকুয়াল টু যখন বলছে কত 9.5 ওহম, তখন নিষ্পন্দ বিন্দু পাচ্ছি L2 তে। ক্লিয়ার? তাহলে অভ্যন্তরীণ রোধ কত দেখো, অঙ্কটা হয়তো দেখো পড়তে বড় লাগছে, অনেক বড় অঙ্ক মনে হচ্ছে তো, কিন্তু কিছুই নেই, দেখো অঙ্কটাতে কিছুই নেই, একদম ইজি ম্যাথ। একটু ভালো করে কেয়ার করবে, ঠিক আছে। দেখো আমরা যখন পোটেনশিওমিটার পড়ছিলাম না, তখন অলরেডি দেখো যখন চাবিটাকে আমরা ওপেন করে রাখছিলাম তখন নিষ্পন্দ বিন্দু L1 এ পেয়েছিলাম। চাবিটাকে ওপেন করে রাখছিলাম, দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স একটা ছিল আর হচ্ছে কি এক্সটার্নাল রেজিস্ট্যান্স, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করতে বলেছে, ঠিক আছে। তো এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে যখন চাবিটা ওপেন ছিল তখন কি হবে, চাবিটা যখন ওপেন ছিল তখন কি হচ্ছে বলো না, চাবিটা ওপেন থাকার জন্য ইনফাইনাইট রেজিস্ট্যান্স হচ্ছে, তখন L1 ডিসটেন্সে আমরা কি পেয়েছিলাম নাল পয়েন্ট পেয়েছিলাম। আবার যখন আরটাকে যখন যুক্ত করলাম, কির সাহায্যে যখন আরটাকে যুক্ত করলাম তখন কিন্তু আমরা নাল পয়েন্ট পেয়েছিলাম কত L2 তে। তাহলে একদম ডাইরেক্ট ফর্মুলা বসাও, তাহলে অভ্যন্তরীণ রোধ সমান কত হবে, গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের সূত্র, অভ্যন্তরীণ রোধের রোধ তাহলে কত R, তাহলে R ইকুয়াল টু তাহলে কত হবে, R ইকুয়াল টু হবে কত গো L1 বাই L2, আমরা তো ফর্মুলা জানি গো, R ইকুয়াল টু L1 বাই L2 বাই মানে -1 ইনটু R। এবার ভ্যালু বসাবো, তাহলে দেখো L1 এর মান কত গো, L1 হচ্ছে 3 বাই 2.85 -1 ইনটু R। R এর মান কত, R এর মান আচ্ছা R এর মান দেখো প্রথমটাতে ইনফাইনাইট হবে না, এই যে 9.5 ওহম, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে ওহম, এটাকে দেখো ভালো বের করো 3 বাই 2.85 আচ্ছা -1 এটা ইনটু 9.5 কত হচ্ছে 0.5, তাহলে R এর ভ্যালু কত হচ্ছে 0.5 ওহম। তাহলে R এর ভ্যালু কত হচ্ছে না 0, R ইকুয়াল টু 0.5 ওহম। ওকে, R ইকুয়াল টু 0.5 ওহম। ক্লিয়ার? দেখো অঙ্কটা দেখতে মনে হচ্ছিল অনেক বড়, দেখো কিন্তু কিছু নেই, দেখো এইটুকুর মধ্যে কমপ্লিট হয়ে গেল। এখানে তড়িৎ চালক বলের মানে তোমার যে পোটেনশিওমিটারে তড়িৎ চালক বল কোনো দরকার নেই, পোটেনশিওমিটারের লেন্থ কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। দেখো এই সমস্ত ডাটা তোমাকে পাজল করার জন্য দিয়েছে, বুঝতে পারলে? এই ডাটাগুলো তোমাকে পাজল করার জন্য দিয়েছে। সব সময় একটা কথা মাথায় রাখবে, ম্যাথমেটিক্সের ডাটা দিয়েছি মানে ওই ডাটাটাকে যে আমরা ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, বুঝতে পারলে? যত আমরা শর্টে যাব, ঠিক আছে, তত সুবিধা। অনেক সময় তোমাকে পাজল করার জন্য কি করে যে অনেক ইনফরমেশন তোমাকে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমার যেন মনে হবে আচ্ছা এই মানটা তো কোথাও কাজে লাগলো না, এই মানটা তো কোথাও কাজে লাগলো না, এরকম একদম করতে যেও না। ক্লিয়ার? মাথা ঠান্ডা রেখো, করো। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা কোশ্চেন কি বলেছে দেখো এখানে, একটি ফিউজ তারের ব্যাসার্ধ R এর মধ্য দিয়ে সর্বোচ্চ নিরাপদ প্রবাহ মাত্রা I হলে দেখাও যে I proportional to R to the power 3/2। দেখো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ দেখো তোমরা জানো তড়িৎ ক্ষমতা শক্তি থেকে খুব একটা বেশি কোশ্চেন পড়ে না, তো একটা দুটো কোশ্চেন পড়ে যায়, তো সেটা হচ্ছে তার মধ্যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। তো একটা দুটো যে কোশ্চেন থিওরিটিক্যাল পড়ে তার মধ্যে এটা খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে কি বলেছে একটা ফিউজ তার নাকি, তাহলে চলো একটা ফিউজ তার এঁকে ফেলো। এটা হচ্ছে একটা ফিউজ তার, ওকে। লেন্থ হচ্ছে কত L, আচ্ছা তারের রোধাঙ্ক ধরে নাও L, আর রো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে A ধরো। তাহলে একটা ফিউজ তারের আমরা কি জানি রোধ সমান কত না, ফিউজ তারের রোধ R ইকুয়াল টু কত হয় আমরা জানি না, রো ইনটু L বাই A, নাকি না?
তাহলে ফিউজ তারের রোধটা আর ইকুয়াল তার কত রো ইনটু এল বাই এ। রোটা হচ্ছে কি, রোটা হচ্ছে তারের রোধাঙ্ক, আর ফিউজ তারের দৈর্ঘ্য হচ্ছে এল, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ক্লিয়ার? আচ্ছা দেখো, ফিউজ তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে আমরা জানি কি জুল হিটিং ফর্মুলা, হ্যাঁ কি না? তাহলে তারের মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয় তখন তো তারটা গরম হয় নাকি, তারটা উত্তপ্ত হয়, তাহলে কত হিট, তাহলে এখানে কত তাপ বেরাবে, মানে তারটা কত উত্তপ্ত হবে। দেখো আমরা দেখো জুলের জুল হিটিং ফর্মুলা জানি, H ইকুয়াল টু I স্কয়ার R, তাহলে এটা হচ্ছে প্রতি সেকেন্ডে, তুমি প্রতি সেকেন্ড ধরে নাও, তাহলে পার ইউনিট টাইম ধরে নাও, মানে এখানে প্রতি সেকেন্ডে লিখে দাও, তাহলে প্রতি সেকেন্ডে উৎপন্ন তাপ, মানে পার ইউনিট টাইমে কত হিট প্রডিউস হচ্ছে। ঠিক আছে, পার ইউনিট টাইমে কত হিট প্রডিউস হচ্ছে। চলো তাহলে I H ইকুয়াল টু I স্কয়ার R, আর পাই তো জি তোমরা জানো জুল কোএফিসিয়েন্ট, বা মানে বাংলাতে যদি জুল তুল্যাঙ্ক বলি তা, বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি জি। ক্লিয়ার? তাহলে চলে আসো আর এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে I স্কয়ার রো ইনটু L বাই A নাকি ইনটু জে। ক্লিয়ার? আচ্ছা এই যে তাপটা দেখো, এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটা কোন রকম উপায়ে ব্যবহার হবে না, এই তাপটা দেখো দুই রকমের উপায়ে ব্যবহৃত হতে পারে। কেমন না, এই যে তারটা সে নিজে গরম হয়ে যাবে, এই তারটা নিজে গরম হবে, প্লাস আরো কিছু পরিমাণ তাপ কি করবে পরিবেশে ছেড়ে দেবে নাকি। এই যে তাপটা যে তাপটা যে উৎপন্ন হলো, এই তাপটা দুই রকম উপায়ে দেখো খরচ হবে, একটা নিজে গরম হতে পারে, আবার কি হতে হবে পরিবেশে যদি ত্যাগ করে দেয়, হ্যাঁ কি না। বেশ, এবার তারের ক্ষেত্রে যদি আমি বলি নিরাপদ হবে, বলছে সব থেকে নিরাপদ কি হবে, দেখো তারটা গরম হলে সে কিন্তু পুড়ে যাবে, তারটা পরপর যদি টেম্পারেচার বাড়তে থাকে তারের, সে কিন্তু পুড়ে যাবে। আর আমরা কি জানি ফিউজ তারের ক্ষেত্রে কি হয় না, ফিউজ তারের ক্ষেত্রে নিম্ন গলনাঙ্কের তার আমরা ব্যবহার করি নাকি। তো এটা টেম্পারেচার বেশি বাড়তে দেওয়া যাবে না, তাই না, টেম্পারেচার বেশি বাড়তে দেওয়া যাবে না। তখন কি করতে হবে, তো যে তাপটা উৎপন্ন হলো পুরো তাপটাই পরিবেশে ছড়িয়ে দিতে হবে, হ্যাঁ কি না। যে তাপটাই উৎপন্ন হলো সেই তাপটা যাতে পুরোটাই পরিবেশে ছড়িয়ে পড়ে। ক্লিয়ার? পরিবেশে যদি বিকিরণ করে তাহলে আর কোনো চাপ থাকবে না। চলো এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা তো একটা তার ছিল, তারের ক্ষেত্রফল দিয়ে তাহলে কি হবে, তাপটা বেরাবে তাহলে কি তার সমগ্র সারফেস দিয়ে, কারণ একটা তার তো নাকি, এটা একটা তার, তার এই সারফেস মানে এই যে তলটা দিয়েই তো বেরিয়ে যাবে নাকি সব হিট তাপটা। তাহলে তারের ব্যাসার্ধ কত বলে দিয়েছে তোমাকে, আর বলে দিয়েছে নাকি। তাহলে এই যে তারের তাহলে মানে বক্রতলের ক্ষেত্রফল তাহলে কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর কত হবে 2 পাই আর ইনটু তাহলে কত লেন্থ বলে দিয়েছি নি এল, দেখো 2 পাই আর ইনটু এল তো নাকি, লেন্থটা কত বলে দিয়েছি এল। ক্লিয়ার? তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে তাহলে কত 2 পাই আর ইনটু এল। আচ্ছা এবার এই ক্ষেত্রফল দিয়ে কি হবে, এই ক্ষেত্রফল দিয়ে তাপটা বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ কি না। এবার আমরা ধরছি দেখো না একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বা বিকিরণ তাপ, অতিক্রান্ত না বিকিরণ তাপ লিখে দাও, মধ্য দিয়ে বিকীর্ণ তাপ। ঠিক আছে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে বিকীর্ণ তাপ কত হবে, h ধরে নাও, স্মল h ধরে নাও। ঠিক আছে, তাহলে
মানে তোমার এত যে ক্ষেত্রফল রয়েছে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তাহলে তাপ কত বিকিরণ হবে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বিকিরণ তাপকে যদি এইচ ধরি মানে পরিবেশে এই অ্যামাউন্ট অফ হিট তো সে ফ্লো করে দিচ্ছে, তাহলে এখানে 2 পাই r ইনটু l ক্ষেত্রফলের মধ্য দিয়ে বিকিরণ তাপটাকে আমরা এইচ ধরছি, এইচ প্রাইম ধরে না কেন, এইচটাকে দেখো হিটিং এর জন্য এইচ ধরেছি না, তাহলে এইচ প্রাইম তাহলে কত হবে না 2 পাই r l ইনটু এইচ, হ্যাঁ কি না, তাহলে 2 পাই r l ইনটু এইচ হবে, তাহলে পুরো ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত তাপ বিকিরণ হচ্ছে। এবার এখানে নিরাপদ প্রবাহের শর্ত কি না যে তাপটা উৎপন্ন হচ্ছে ওই তাপ যেন পরিবেশে ছড়িয়ে পড়ে, দিলে দেখো তারটা আর কোনো অসুবিধা নেই, সে কাটবেও না কিছু হবে না, তাই না। তাহলে নিরাপদের শর্ত, নিরাপদ প্রবাহের শর্ত নিরাপদ প্রবাহের শর্ত তাহলে কি না h ইকুয়াল টু h প্রাইম হবে, হ্যাঁ কি না, h ইকুয়াল টু h প্রাইম হবে না, ভ্যালু বসাও এবার দেখো i স্কয়ার রো ইনটু l বাই a ইনটু j সমান কত বলো তো 2 পাই r l ইনটু h। ওকে, আচ্ছা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখানে a এর ভ্যালুটা বসাও তো, মানটা বসানো হয়নি, তাহলে দেখো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভ্যালুটা কত, a সমান দেখো পাই r স্কয়ার হয়ে যাবে না, পাই r স্কয়ার ভ্যালুটা বসাও তো, এখানে বসানো হয়নি, তাহলে i স্কয়ার রো ইনটু কত হবে পাই r স্কয়ার সমান তাহলে কত 2 পাই r ইনটু h। ওকে, তাহলে দেখো আমি এদিকে করছি এদিকে নিচ্ছি ইকুয়েশনটাকে, তাহলে আমরা লিখতে পারি দেখো i স্কয়ার সমান কত হবে 2 অফ পাই স্কয়ার h বাই রো ইনটু r কিউব, ঠিক আছে। একটা j ছেড়ে গেছে দেখো jটা দাও, তাহলে এখানে ইনটু j হবে, ওকে, তাহলে 2j পাই স্কয়ার h বাই রো, ওকে, ইনটু r কিউব। তাহলে এই পার্টটা দেখো এটা কনস্ট্যান্ট পার্ট, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বিকীর্ণ তাপ তোমার হাতে নেই, যেরকম ম্যানুফ্যাকচার হবে সেই রকম তারটা যেরকম তৈরি হবে তার উপর ডিপেন্ড করে, দেখো এটা হচ্ছে জুল তুল্যাঙ্ক 2 পাই তো স্বাভাবিক কথা একটা কনস্ট্যান্ট, আর তারের রোধাঙ্ক পরিবর্তন হবে না, ঠিক আছে, যেরকম ম্যাটেরিয়াল নেবে ওই রকম ভাবে তৈরি হবে। তাহলে এটা কি লিখবো আমরা, তাহলে i স্কয়ার প্রপোর্শনাল টু r কিউব, নাকি না, এটা যেহেতু কনস্ট্যান্ট এই পার্টটাকে আমরা বলছি কনস্ট্যান্ট নাকি ধ্রুবক। ওকে, আবার কি হচ্ছে i প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার কত 3/2, মানে বোথ সাইডে তুমি মানে বর্গমূল করে দাও নাকি স্কয়ার রুট করে দাও, বোথ সাইডে তুমি স্কয়ার রুট করে দিলে তাহলে কত i প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 3/2। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছে। দেখো একটি ফিউজ তারের ব্যাসার্ধ r, তাদের মানে তারের মধ্য দিয়ে নিরাপদ প্রবাহ মাত্রা i হলে দেখাও যে i প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 3/2, এটাই প্রুফ হলো i প্রপোর্শনাল টু r টু দি পাওয়ার 3/2। ক্লিয়ার? তো চলো দেখো এই ছিল তোমাদের মোটামুটি কমপ্লিট সলিউশন। এই পেপারটায় খুব ভালো জিনিস দেখলাম, ম্যাথ একটু বেশি দিয়েছে, খুব সুবিধাও হলো। দেখো তোমাদের গত সেটগুলোতে থিওরিটিক্যাল বেশি পার্ট গেছিল, এটাতে ম্যাথমেটিক্স বেশি দিয়েছে, ঠিক আছে। তো নিউমেরিক্যাল বেশি দিলে সুবিধা আমাদের, কেন থিওরির সঙ্গে যদি নিউমেরিক্যাল আমরা খুব সুন্দর করে রিলেট করে করতে পারি তাহলে তুমি দেখবে তোমার, যদি তুমি ঠিকঠাক করে ধরতে পারো তাহলে তোমার প্রিপারেশন অনেকটাই কমপ্লিটের পথে, বুঝতে পারলে। এটা একটু ফাস্ট বললাম, যার যার অসুবিধা হবে অবভিয়াসলি কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করো যে তোমাদের কোথাও ফাস্ট লাগলো, ঠিক আছে। তোমরা আরেকবার রিপিট করে শুনতে পারো, অথবা যদি তার সত্ত্বেও যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও। ক্লিয়ার? চলো দেখো সবার শেষে তোমাদেরকে থ্যাংক ইউ, কারণ তোমরা এতক্ষণ কনসেন্ট্রেট করে ক্লাসটা করলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আর দেখো যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেন বুঝতেই পারছো ফিউচারে তোমাদের অনেক বেশি কাজে আসবে চ্যানেলটা। ওকে, তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।